এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের শহরে বোমাদের একটি ফ্যাশন শো হচ্ছিল, চ্যারিটির জন্য। আমাকেও অংশগ্রহণ করতে বলা হয়েছিল। আমার শ্বশুর অজিতবাবু ছিলেন প্রধান বিচারক। শোতে আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম। শো শেষে একটি আফটার পার্টির আয়োজন করা হয়েছিল। সবাই মদ্যপান করে মেতে উঠেছিল। আমি একটু ক্লান্ত বোধ করছিলাম, তাই বাইরের বারান্দায় একা দাঁড়িয়েছিলাম, ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে অজিতবাবুর কণ্ঠ শুনতে পেলাম। তুমি আজ সবার চেয়ে সুন্দর লাগছিলে গু। আমি ঘুরে দাঁড়াতেই দেখি তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। ধন্যবাদ শ্বশুরবাবু, আমি হাসি দিয়ে উত্তর দিলাম। তিনি একটু কাছে এলেন, হঠাৎ পকেট থেকে একটি আংটি বের করলেন। আমি ভাবলাম, এই লোকটা কত বিকিত। তার নিজের ছেলের স্ত্রীকে চাইছে। আমি ভয়ে আর ঘৃণায় কাঁপতে লাগলাম। কিন্তু আমাকে শক্তি দেখাতে হবে, নইলে এই লোকটার কাছে আমি হেরে যাব। আপনি ভুল করছেন, আমি দৃঢ় কণ্ঠে বললাম। আমি কখনোই আপনার প্রস্তাব গ্রহণ করব না। আমি অনিন্দকে ভালোবাসি, আমার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি। আপনি আমাকে যতই ভয় দেখান না কেন, আমি আমার সিদ্ধান্ত বদলাব না। তিনি একটু চুপ থেকে বললেন, ঠিক আছে, তাহলে দুবাইতে পৌঁছে দেখা যাক। তারপর তিনি একটা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়লেন। আমি ভাবতে লাগলাম কিভাবে এই বিপদ থেকে বাঁচব। বিমান যখন দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করল, আমি ঠিক করলাম যে কোনোভাবেই অজিতবাবুর সাথে হোটেলে যাব না। মাথায় একটা প্ল্যান এলো। বিমান থেকে নামার সময় আমি জানালার ধারে বসা যাত্রীদের একজনকে ধাক্কা দিলাম। ওহ সরি, আমি বললাম। সেই যাত্রী বিরক্ত হয়ে গেল, আমরা বের হতে দেরি হল। এই ফাঁকে আমি ইমিগ্রেশন লাইনে গিয়ে অজিতবাবু থেকে দূরে দাঁড়ালাম। আমার কাছে যেহেতু নিজের পাসপোর্ট ছিল না, আমি ইমিগ্রেশন অফিসারকে বললাম, আমার পাসপোর্ট আমার শ্বশুরের কাছে আছে, আমি খুঁজে পাচ্ছি না। অফিসার আমাকে একপাশে নিয়ে গেলেন। ম্যাডাম, আপনি একটু অপেক্ষা করুন, আমরা দেখছি। আমি একটা সিদ্ধান্ত নিলাম। অফিসারকে ডেকে বললাম, স্যার, আমি একটা বিপদে আছি। আমার শ্বশুর আমাকে জোর করে এখানে নিয়ে এসেছেন। তিনি আমাকে। আমি কাঁদতে শুরু করলাম। অফিসার আমাকে একটা রুমে নিয়ে গেলেন। সেখানে একজন মহিলা অফিসার ছিলেন। আমি তাদের সব কিছু খুলে বললাম। প্রথমে তারা বিশ্বাস করেননি, কিন্তু আমি তাদের দেখালাম আমার ফোনে অজিতবাবুর ভয়েস রেকর্ডিং, বিমানে যেটা আমি লুকিয়ে রেকর্ড করেছিলাম। আমি ভারতে ফিরে যেতে চাই, আমার 2টো বাচ্চা সেখানে আছে। আমি তাদের অনুরোধ করলাম। মহিলা অফিসার আমাকে আশ্বস্ত করলেন, চিন্তা করবেন না, আমরা আপনাকে সাহায্য করব। এমন কেসেস আমরা আগেও দেখেছি। তারা অজিতবাবুকে আটকে রাখলেন। আমি জানি না তারা তাকে কি বলেছিলেন, কিন্তু পরের দিনই আমাকে একটা ফ্লাইটে ভারত পাঠিয়ে দিলেন। আমি বোনকে ফোন করে বললাম, আমি ফিরে আসছি। সে বিশ্বাসই করতে পারেনি। যখন আমি ভারতে পৌঁছালাম, এয়ারপোর্টে অর্ণব আর দীপা আমার জন্য অপেক্ষা করছিল। তাদের দেখে আমার চোখে জল এসে গেল। আমি তাদের জড়িয়ে ধরলাম। মা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? অর্ণব জিজ্ঞেস করল। হ্যাঁ, কাজটা আর করতে হলো না, আমি বললাম। আমি এখনও পুরো সত্য বলতে পারিনি তাদের। বাড়ি ফিরে দেখি অনিন্দ নেই। বোন বলল, সে তার বাবার সাথে কথা বলার পর থেকেই খুব বিচলিত হয়ে আছে, ঘণ্টা 2 আগে বেরিয়ে গেছে কোথাও। আমি বসে ভাবছিলাম, অনিন্দকে কি বলবো, কিভাবে বলবো? তার বাবার বিষয়ে এমন কথা সে কি বিশ্বাস করবে? হঠাৎ দরজায় শব্দ হল। অনিন্দ ফিরে এসেছে। আমাকে দেখে সে অবাক হয়ে গেল। শ্রাবন্তী, তুমি? বাবা? কোথায় বাবা? আমি তাকে বললাম, তোমার বাবা এখনও দুবাইতে আছেন গু। কিন্তু তুমি কেন ফিরে এলে? মডেলিং কন্ট্রাক্ট? অনিন্দ, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি জানি তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্যি গু। আমি তাকে সব কিছু বললাম, শুরু থেকে শেষ পর্যন্ত। ফ্যাশন শোর আফটার পার্টি থেকে শুরু করে দুবাইতে যাওয়া, সব কিছু। আমি তাকে ভয়েস রেকর্ডিংও শোনালাম। অনিন্দ স্তব্ধ হয়ে বসে রইল।
তার চোখে বিশ্বাস, অবিশ্বাস, রাগ, অপমান সব একসাথে দেখা দিচ্ছিল। সে উঠে দাঁড়িয়ে বাড়ির বাইরে চলে গেল। আমি তাকে ডাকলাম, কিন্তু সে শুনল না। তারপর থেকে 2 ঘণ্টা কেটে গেছে, সে এখনও ফেরেনি। আমি চিন্তিত হয়ে পড়লাম। কোথায় গেল সে? তার বাবার সাথে দেখা করতে? রাত গভীর হল, কিন্তু অনিন্দ ফিরে এল না। অর্ণব আর দীপা ঘুমিয়ে পড়ল। আমি জেগে অপেক্ষা করতে লাগলাম। ভোর 5টার দিকে ডোরবেল বাজল। আমি দ্রুত গিয়ে দরজা খুললাম। অনিন্দ দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি, মুখে কঠিন ভাব। চলো, সে বলল। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। পুলিশ স্টেশনে কি? আমি অবাক হয়ে গেলাম। কেন? আমি বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। তোমাকে তোমার বক্তব্য দিতে হবে গুই। আমি বিশ্বাস করতে পারলাম না। অনিন্দ সত্যিই আমাকে বিশ্বাস করেছে, তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি তার হাত ধরে বললাম, তুমি সত্যিই আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, করি, সে দৃঢ়তার সাথে বলল। আমি গত কয়েক ঘণ্টা বাবার পুরনো ব্যবহার নিয়ে ভাবছিলাম। এটা প্রথম নয় যে তিনি অন্য মহিলাদের প্রতি অনুচিত আচরণ করেছেন। আমি ভাবতাম এগুলো গুজব। কিন্তু এখন আমি বুঝতে পারছি তিনি সত্যিই একজন অসুস্থ মানুষ গো। পুলিশ স্টেশনে গিয়ে আমি আমার বয়ান দিলাম। পুলিশ বলল তারা অজিতবাবুকে ফিরে আসার পর জিজ্ঞাসাবাদ করবে। কেসটি তার বিরুদ্ধে গুরুতর। ধর্ষণের চেষ্টা, অপহরণের চেষ্টা, মানসিক নির্যাতন, এসব চার্জ। 2 দিন পর অজিতবাবু ভারতে ফিরে এলেন। তার চেহারা বদলে গেছে, অহংকারী চাহনি আর নেই। তিনি সরাসরি আমাদের বাড়িতে এলেন। অনিন্দ দরজা খুলে তাকে দেখে বলল, কি চান আপনি? অজিতবাবু নতমস্তকে বললেন, আমি শ্রাবন্তীর কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম গ। আমি দরজার কাছে এসে দাঁড়ালাম। আপনি জানেন, আপনার ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে হবে। পুলিশ আপনার জন্য অপেক্ষা করছে গি। আমি জানি। তিনি নতমস্তকে বললেন, আমি নিজেই পুলিশ স্টেশনে যাব। আমি শুধু একবার তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, কেন আপনি এমন করলেন? ভেবেছিলেন আমি রাজি হব? আমি জানি না, তিনি উত্তর দিলেন, আমি বুড়ো হয়ে গেছি, আর আমার মনে হয়েছিল আমি জীবনে আর সুখ পাব না। আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম, আর ভেবেছিলাম তুমি যদি আমার হও, আমি আবার সুখী হব। এটা ছিল আমার মোহ, আমার ভুল গো। অনিন্দ এতক্ষণ চুপ ছিল, এবার বলল, আপনি আর আমার বাবা নন। আমি আপনার সাথে সব সম্পর্ক ছিন্ন করছি। আপনি যান, আর কখনো আমাদের জীবনে ফিরে আসবেন না গে। অজিতবাবু নিঃশব্দে চলে গেলেন। তারপর আমরা জানতে পারলাম তিনি নিজেই পুলিশ স্টেশনে গিয়ে নিজের বিরুদ্ধে সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন। আদালত তাকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে। এই ঘটনার পর আমাদের জীবন আর আগের মতো রইল না। অনিন্দ আর আমি আরও কাছাকাছি এলাম। তার আগে আমাদের মাঝে যে দূরত্ব ছিল তা কমে গেল। সে বুঝতে পারল পরিবারের চেয়ে বড় কিছু নেই। আমরা অজিতবাবুর বাড়ি থেকে চলে এলাম, নতুন জায়গায় নতুন বাড়িতে উঠলাম। অনিন্দ নতুন ব্যবসা শুরু করল, যেটা ধীরে ধীরে জমে উঠল। অর্ণব আর দীপাকে আমরা সব কিছু বুঝিয়ে বললাম। তারা প্রথমে কষ্ট পেয়েছিল, কিন্তু পরে বুঝতে পেরেছিল কেন এটা প্রয়োজন ছিল। এই ঘটনা আমাকে শিখিয়েছে, জীবনে কখনো কোনো বিপদ এলেও সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত জয় হয়। আমি যদি সত্য লুকিয়ে রাখতাম, হয়তো আমার জীবন ধ্বংস হয়ে যেত। কিন্তু আমি সাহস করে সত্য বলেছিলাম, তাই আজ আমি সুখী। আজ 5 বছর পর আমরা সবাই ভালো আছি। অর্ণব কলেজ শেষ করেছে, চাকরি করছে। দীপাও বড় হয়েছে, এবার কলেজে ভর্তি হবে। অনিন্দ আর আমি আমাদের নতুন জীবন নিয়ে সন্তুষ্ট। আমার মনে হয় কখনো কখনো জীবনে এমন পরীক্ষা আসে, যেখানে আমাদের মূল্যবোধ, আমাদের সাহস, আমাদের প্রেম পরীক্ষিত হয়। সেই পরীক্ষায় যারা সফল হয় তাদের জীবন আরও সুন্দর হয়ে ওঠে। আমার জীবনে সেই বিপদ এসেছিল, আর আমি তাকে সাহসের সাথে মোকাবেলা করেছিলাম। আজ আমি গর্বিত যে আমি সত্যের পথে ছিলাম, আর সেই সত্যই আমাকে রক্ষা করেছে। হয়তো শো জেতার পুরস্কার দিচ্ছেন। কিন্তু তিনি যা বললেন তাতে আমি অবাক হয়ে গেলাম। এটা আমার স্ত্রীর আংটি। অজিতবাবু বললেন, আমি চাই তুমি এটি পরো, কিন্তু বৌমা হিসেবে নয়, আমার দ্বিতীয় স্ত্রী হিসেবে। আমাকে বিয়ে করবে? আমি তখন বিশ্বাস করতে পারলাম না যে আমার শ্বশুর সত্যিই আমাকে এমন প্রস্তাব দিচ্ছেন। আমার শাশুড়ি মারা গেছেন মাত্র 6 মাস হল, আর এখন তিনি তার পুত্রবধূকেই বিয়ে করতে চাইছেন। আমি কি স্বপ্ন দেখছি? শ্বশুরবাবু, আপনি কি বলছেন?
আমি তো অনিন্দর স্ত্রী, আপনার পুত্রবধূ, আমি কাঁপতে কাঁপতে বললাম। তিনি আমার হাতে সেই আংটি ধরিয়ে দিয়ে আমার কানে কানে বললেন, অনিন্দ তোমাকে খুশি করতে পারে না, আমি জানি। তুমি আমার সাথে থাকলে অনেক সুখী হবে। অনিন্দকে আমরা বলে দেব যে আমাদের এক পারিবারিক ব্যবসা আছে দুবাইতে, সেখানে তোমার থাকা দরকার। আমি স্তব্ধ হয়ে গেলাম। পুরো ব্যাপারটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। আমার মনে প্রশ্ন জাগল, এর আগে কি তিনি আমার দিকে দৃষ্টি দিয়েছিলেন? কখনো কি আমি বুঝতে পারিনি? আমি কি এতটাই অন্ধ ছিলাম? আমি কোনোরকমে ওখান থেকে পালাতে চাইলাম। আমি তাকে বললাম, শ্বশুরবাবু, আমি ভাবছি আমার অর্ণব আর দীপার জন্য। ওরা বাড়িতে একা আছে, আমার দেরি হয়ে যাচ্ছে গি। আর তোমার স্বামী? তার জন্য ভাবছ না? তিনি ঠোঁটের কোণে একটু হাসি নিয়ে জিজ্ঞেস করলেন। অবশ্যই, আমি দ্রুত উত্তর দিলাম। অনিন্দ আমার অপেক্ষায় আছে গি। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আজকের মতো তোমাকে যেতে দিচ্ছি। কিন্তু আমার প্রস্তাব সম্পর্কে ভেবে দেখো। এই আংটিটা তোমার কাছেই রাখো গো। আমি আংটিটা নিতে অস্বীকার করলাম, কিন্তু তিনি জোর করে আমার হাতে তুলে দিলেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে চলে এলাম। আমার হৃদয় ধড়ফড় করছিল, পেট থেকে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল। বাড়ি ফিরে আমি নিজের রুমে তালা দিয়ে বসে রইলাম। অনিন্দ ব্যবসার কাজে বাইরে ছিল, আজ রাতেই ফিরবে। অর্ণব আর দীপা ঘুমিয়ে পড়েছিল। আমি কাউকে কিছু বলার সাহস পাচ্ছিলাম না। শ্বশুরের প্রস্তাব নিয়ে কাকে বলবো? অনিন্দকে? সে তো বিশ্বাসই করবে না। আমার অবস্থা এমন ছিল যে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। সারারাত আমি ঘুমাতে পারলাম না। ভাবতে লাগলাম, এটা কি সত্যিই ঘটেছে নাকি আমি কোনো দুঃস্বপ্ন দেখছি? সকালে উঠে দেখলাম টেবিলের উপর সেই আংটিটা রয়েছে। তাহলে এটা সত্যি ঘটেছে। পরের দিন সকালে অনিন্দ ফিরে এলো। আমি ঠিক করলাম তাকে সব কিছু বলবো। কিন্তু তার সাথে কথা বলার আগেই শ্বশুর ফোন করলেন। আমি দেখলাম অনিন্দর মুখ গম্ভীর হয়ে গেল। ফোন রেখে সে আমার দিকে তাকিয়ে বলল, শ্রাবন্তী, তোমাকে 2 সপ্তাহের জন্য দুবাই যেতে হবে। বাবার একটা বিজনেস ডিল আছে, তোমার সাহায্য চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। ঠিক যেমন শ্বশুর বলেছিলেন সেভাবেই ঘটনা ঘটছে। অনিন্দ কিছুই জানে না যে তার বাবা কি পরিকল্পনা করেছেন আমাকে নিয়ে। আমি যাব না, আমি দৃঢ়ভাবে বললাম। কেন? কি হয়েছে? অনিন্দ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি ঠিক করলাম সব কিছু বলে দেব। তোমার বাবা কাল আমাকে। আমি বাক্য শেষ করার আগেই ডোরবেল বেজে উঠল। কে এসেছে এই সকালে? দরজা খুলে দেখি স্বয়ং অজিতবাবু। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। তিনি একটা বাক্স হাতে নিয়ে এসেছেন। বোমা, তোমার জন্য এই বাক্সটা এনেছি। দুবাইয়ে যাওয়ার আগে এগুলো পড়লে ভালো হবে, তিনি মুচকি হেসে বললেন। অনিন্দ আমাদের দিকে এগিয়ে এসে বাক্সটা খুলে দেখাল। ভেতরে দামি গহনা, একটা আধুনিক স্মার্টফোন এবং একটা ছোট্ট চিরকুট। অনিন্দ চিরকুটটা তুলে নিয়ে পড়ল, বোমা, তোমার ফ্যাশন শো জেতার উপহার। আশা করি পছন্দ হবে গু। আমি চিরকুটটা দেখে বুঝলাম শ্বশুর নিজেই লিখেছেন এটা, যাতে অনিন্দ সন্দেহ না করে। কিন্তু বাক্সের ভেতরে গহনাগুলোর নিচে আরেকটা কাগজ ছিল, যেটা শুধু আমিই দেখতে পেলাম। সেখানে লেখা ছিল, দুবাইতে আমাদের নতুন জীবন শুরু হবে। আর কেউ আমাদের বাধা দিতে পারবে না গি। আমি এতই ভয় পেয়ে গেলাম যে মাথা ঘুরতে লাগল। কোনোরকমে নিজেকে সামলে নিয়ে বললাম, অনিন্দ, আমি দুবাই যাব না গি। কেন? বাবা তোমার জন্য এত কিছু করছেন আর তুমি গি। অনিন্দ বাক্য শেষ করার আগেই আমি বললাম, আমাকে একটু সময় দাও। আমার শরীরটা ভালো লাগছে না গি। সেদিন সারাদিন আমি ভাবলাম কি করা যায়। যদি অনিন্দকে সত্যি কথা বলি, সে কি বিশ্বাস করবে? নাকি সে ভাববে আমি মিথ্যা বলছি, তার বাবার নামে কলঙ্ক দিচ্ছি? আমি নিজেকে চিনি, আমি এমন কখনো করিনি যে অজিতবাবু আমার প্রতি আকৃষ্ট হবেন। তাহলে কেন তিনি এমন অদ্ভুত প্রস্তাব দিলেন? রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম। যদি আমি দুবাই যাই, হয়তো অজিতবাবু সেখানে আমাকে জোর করে কিছু করাবেন। আর যদি না যাই, অনিন্দ রাগ করবে, হয়তো সম্পর্কে ফাটল ধরবে। দুটো দিকেই সমস্যা। পরদিন সকালে আমি অনিন্দকে বললাম, আমি দুবাই যাব, কিন্তু একটা শর্তে। তুমিও আমার সাথে যাবে গু। অনিন্দ একটু অবাক হয়ে বলল, আমি? কিন্তু আমার তো এখানে অনেক কাজ আছে। বাবা বলেছেন তোমাকেই যেতে হবে গি। কেন? তুমি আমার স্বামী, তোমার সাথে ছাড়া আমি কেন যাব? তোমার বাবা যদি সত্যিই ব্যবসার জন্য আমাকে নিতে চান, তাহলে তোমাকেও নিতে হবে গি।
অনিন্দ একটু চিন্তা করে বলল, ঠিক আছে, আমি বাবাকে ফোন করে বলি গ। সে ফোন করতেই অজিতবাবু রেগে গেলেন। তারপর অনিন্দ ফোন রেখে আমাকে বলল, বাবা বলছেন এটা শুধু তোমার জন্য একটা সুযোগ। আমি গেলে সব নষ্ট হয়ে যাবে গু। কেন? কি সুযোগ? আমি কি ব্যবসা করি? আমি তো গৃহিণী, আমাকে নিয়ে তোমার বাবা কি করবেন? বাবা বলছেন সেখানে একটা মহিলাদের ফ্যাশন ব্র্যান্ড আছে, তারা তোমাকে মডেল হিসেবে নিতে চায়। তুমি ফ্যাশন শোতে ভালো করেছ, তাই বাবা তোমার জন্য এই সুযোগ এনেছেন গু। আমি বুঝলাম অজিতবাবু আমাকে ফাঁদে ফেলার জন্য নতুন গল্প বানিয়েছেন। এটা তোমার মনে হয় না অদ্ভুত? আমি এতদিন কখনো মডেলিং করিনি, হঠাৎ তোমার বাবা কিভাবে আমার জন্য এই সুযোগ পেলেন? অনিন্দ একটু বিরক্ত হয়ে বলল, বাবা আমাদের জন্যই তো এসব করছেন। তোমার যদি মডেলিং ক্যারিয়ার শুরু হয়, আমাদের আর্থিক অবস্থাও ভালো হবে। আমার ব্যবসা তো এখন ভালো যাচ্ছে না গি। এটা শুনে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। অনিন্দ কি শ্বশুরের ষড়যন্ত্রের অংশ? না, এটা হতে পারে না। অনিন্দ আমাকে ভালোবাসে, সে কখনো তার বাবাকে আমাকে নিয়ে যেতে সাহায্য করবে না। আমি একটা পরিকল্পনা করলাম। আমি দুবাই যাব, কিন্তু নিজের সুরক্ষার ব্যবস্থা করে যাব। আমি আমার বোন সুচরিতাকে ফোন করে সব কিছু বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু আমি তাকে আশ্বস্ত করলাম যে এটা সত্যি। আমি তাকে বললাম আমি প্রতিদিন তাকে ফোন করব, যদি একদিনও ফোন না পায় তাহলে সে যেন পুলিশে খবর দেয়া। আমি আমার বাক্সে একটা ছোট্ট স্প্রে ক্যামেরা লুকিয়ে রাখলাম, যাতে কোনো বিপদে তা ব্যবহার করতে পারি। আমি আমার নিজের পাসপোর্ট, টাকা পয়সা এবং কিছু জরুরি কাগজপত্র নিয়ে নিলাম। যাওয়ার দিন অজিতবাবু নিজেই আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, বোমা, আমি তোমার সাথে যাচ্ছি। দুবাইতে আমার কিছু পুরনো বন্ধু আছেন, তাদের সাথে তোমার পরিচয় করিয়ে দেব গো। আমি বুঝলাম অজিতবাবু নিজেও আমার সাথে যাচ্ছেন। এখন আমি কি করব? আমি অনিন্দকে একবার শেষ চেষ্টা হিসেবে বললাম, তুমিও চলো আমাদের সাথে গু। অনিন্দ মাথা নেড়ে বলল, আমি পারব না। আমার ব্যবসা দেখতে হবে। তোমরা যাও, বাবা তোমাকে দেখাশোনা করবেন গু। আমি মনে মনে ভাবলাম, এই লোকটাকে আমি বিয়ে করেছি, যে আমাকে এভাবে তার বাবার সাথে পাঠাতে রাজি হচ্ছে। বিমানবন্দরে যাবার আগে আমি বাচ্চাদের সাথে দেখা করে নিলাম। অর্ণবকে বললাম, তোমার দাদুর সাথে আমি দুবাই যাচ্ছি। তুমি দীপাকে দেখো। যদি কোনো সমস্যা হয় সরাসরি মাসিকে ফোন করবে গে। অর্ণব মাথা নাড়ল। তার চোখে আমি কিছু সন্দেহ দেখতে পেলাম, যেন সে বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। বিমানবন্দরে পৌঁছে আমি একটা বিপদের সম্মুখীন হলাম। অজিতবাবু আমার পাসপোর্ট নিয়ে চেক ইন করলেন। আমি তাকে প্রতিবাদ করতে গেলাম, কিন্তু তিনি বললেন, আমি তোমার শ্বশুর, আমি তোমার যত্ন নিচ্ছি গু। তিনি আমার জন্য বিজনেস ক্লাসে টিকেট করেছিলেন। আমি ভাবলাম, এতসব করার পরেও তিনি আমাকে বিলাসিতা দিচ্ছেন কেন? তিনি কি সত্যিই আমাকে পাবার জন্য এতটা মরিয়া? বিমানে ওঠার সময় আমি একটা ভুল করে বসলাম। আমার সিট ছিল অজিতবাবুর পাশেই, কিন্তু আমি অন্য একটা সিটে বসে পড়লাম, যেখানে একজন মহিলা বসেছিলেন। তিনি আমাকে বললেন, এটা আমার সিট কি? অজিতবাবু ছুটে এসে বললেন, বুমা, তোমার সিট এদিকে গু। আমার কোনো উপায় ছিল না, আমাকে তার পাশে বসতে হল। বিমান ছাড়ার পর অজিতবাবু আমাকে বললেন, শ্রাবন্তী, আমি জানি তুমি সন্দেহ করছ, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। অনিন্দ কখনো তোমাকে যথাযথ মর্যাদা দেয়নি। আমি তোমাকে রানীর মতো রাখব। আমি স্পষ্টভাবে বললাম, আমি আপনার সাথে কখনো থাকতে চাই না। আমি অনিন্দকে ভালোবাসি, সে আমার স্বামী। আপনি আমার শ্বশুর, আপনার উচিত নয় আমার প্রতি এমন আচরণ করা গিয়ে। তিনি হাসতে লাগলেন, তুমি এখনও বুঝতে পারছ না আমি কতটা শক্তিশালী। অনিন্দ আমার ছেলে, সে আমাকেই মানে। আমি যদি বলি তোমাদের বিয়ে ভেঙে দিতে, সে তাই করবে গু। আমার মনে আবার ভয় এলো। অজিতবাবুর হাতে কি সত্যি এতটা ক্ষমতা আছে? তিনি কি সত্যি সবকিছু ধ্বংস করে দিতে পারেন? আমার ছেলেমেয়েরা, আমার সংসার? আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার মধ্যে এমন কি দেখলেন যে আমাকে এভাবে চাইছেন? তিনি আমার হাত ধরে বললেন, আমি তোমাকে প্রথম দিন দেখেই মুগ্ধ হয়েছিলাম, যখন তুমি অনিন্দর সাথে বিয়ের জন্য আমাদের বাড়িতে এসেছিলে। তোমার সৌন্দর্য, তোমার ব্যক্তিত্ব সবকিছু আমাকে আকর্ষণ করেছিল। কিন্তু তখন আমার স্ত্রী বেঁচে ছিল, আমি কিছু করতে পারিনি। এখন সে নেই, আমি আর অপেক্ষা করতে পারি না গিয়ে। আমি ভাবলাম। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন।
সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল।
ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্পও। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস কি। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে, তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারবো? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গু। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবাগু। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো উ। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে
একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 19 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখো কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো, কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হলো নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। গিয়ে অনুষ্ঠান শেষ হলো, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 30 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিক্সা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিক্সা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল, ব্যাগটা বুকের কাছে চেপে ধরল।
এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি কি? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে, খুব বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিক্সা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন, তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতুর। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না। পরিবারের দায়িত্ব নিতে হলো। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হলো সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনো, 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন, তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রাম। কি সোহেল একটা রিক্সা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সবকিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু। গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছো? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছো? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা, মার একটু গেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে।
সালমা আপা মাথা নাড়। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামাগি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। তৃতীয় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতুর। হুম, ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিক্সা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হলো। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। আর 10 মিনিট পর একজন লোক এসে অফিস খুলল। তুমি নতুন? জি, আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হলো। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে কি? সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হলো। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস।
কম্পিউটারের বেসিক ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনো গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে কি? জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি কি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্রাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে। কি যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হলো না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হলো। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হলো না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারবো। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে।
মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছো? না, লাভ নেই, তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে কি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন, জেনারেল ডায়েরি করলেন, কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতি রাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল, কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি। নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরো 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল বসো। সোহেল বসো। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী। আর সাথ, আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার, অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিং এর সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হলো, তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী।
শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হলো, সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিক্সা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসা। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়, দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছো? না, কিন্তু আমার দোকান। শুক্রবার তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসে ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লাল কুমড়া হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে কি? ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো, মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো। আব্দুল হামিদ সাহেব বললেন, আমার সোহেল সৎ ছেলে, মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হলো।
3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। অষ্টম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হলো মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনো তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্রাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,000 মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। কি? আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে। কি? নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10 তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হলো। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000 সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে। কি? জানি, কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজে। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নীল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত।
রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত, রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না, মনে হচ্ছে ঘি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হলো, হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হলো, খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাই। করিম মামা 20,000 টাকা দিলেন, বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি, শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সবকিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি, খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি, আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল, সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিয়োগ দেওয়া হলো, বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনো, কোমল পানীয় কিনো, দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল, পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল, শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই, একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিয়োগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হলো।
সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হলো, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হলো 6 মাসে, সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হলো 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল, এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনা। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময়মতো শেষ করল, দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হলো, কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হলো। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হলো। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল, আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেখি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হলো তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনো স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে।
খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব